যদি দেখেন বর্তমান সরকার ডট বাংলা ডোমেইন নিয়ে অনেক দূর এগিয়েছে এবং ডট বাংলা ডোমেইনের মাধ্যমে আমাদের যে মাতৃভাষা বাংলা, আমরা ঠিক বাংলায় আমরা ইন্টারনেটে শুধু যোগাযোগ না, আমরা বাংলায় ডোমেইন নেম রাখতে পারবো। সুতরাং আমরা যদি আমাদের একটা ডোমেইন নেম রাখি, যদি বিটিআরসি ডোমেইন নেম রাখি, আমরা বিটিআরসি ডট বাংলা, যেটা পুরোপুরি বাংলাতে লেখা হয়েছে, সেই জন্যই এই প্রসেসটা শুরু হয়েছিল। এবং সেইটা প্রথম ফেজ যেটাকে স্ট্রিং ইভলিউশন বলে, সেটা আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন যে এটা আইক্যানের প্রেস রিলিজ, যে প্রেস রিলিজটি হয়েছিল 10ই মার্চ, এবং তারা বলেছে যে আমাদের কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইনে যে রিকোয়েস্টটা গিয়েছিল সেটা স্ট্রিং ইভলিউশনটা পাস করছে। এবং সেটা সবচেয়ে বড় কঠিন অংশ, যে বাংলাকে ইন্টারন্যাশনাল ফোরামে নিয়ে যাওয়া, সেখানে বাংলা ল্যাঙ্গুয়েজটাকে এবং বাংলা স্ট্রিংটাকে পাস করানোর জন্য এটা অলরেডি এই প্রথম ফেজটি এখানে পার হয়ে গেছে। বর্তমানে আমাদের এই বাংলা ডোমেইনের জন্য সেকেন্ড ফেজটি হচ্ছে যে এটিকে রুট জোন ডেলিগেশন বলা হচ্ছে, যেটা কি আমরা সরাসরি বলতে পারি যে পুরো পৃথিবী এবং ইন্টারনেটটা চলছে কিন্তু ডিএনএস সার্ভারের উপর, যেটা হচ্ছে একটা ডোমেইন নেম সার্ভার, যার মাধ্যমে আমাদের ইন্টারনেটের যে যোগাযোগটা সেটা কিন্তু আইপি নির্ভর। আইপিটাকে হিউম্যানলি ইন্টারনেট করার জন্য ওটাকে একটা সুন্দর নাম দেওয়া হয় এবং সেই ট্রান্সলেশনটাকে বলা হয় ডোমেইন নেম সিস্টেম বা ডোমেইন নেম সার্ভার। এই ট্রান্সলেশনটা করে ডোমেইন নেম সার্ভার। তো যেহেতু স্ট্রিং ইভলিউশনটা শেষ হয়ে গেছে, এখন পরবর্তীতে এই বাংলাতে যদি আমি কোনো ডোমেইন নেম লিখি, সেটাকে সরাসরি আইপিতে কনভার্ট করে দেবে এই ডিএনএস সিস্টেমটা, এবং এই রুট জোন ডেলিগেশনটার প্রসেসটা আমরা শুরু করে দিয়েছি। এবং এটার ব্যাপারে আমরা এখানে আমাদের প্রসেসটা আমাদের মিনিস্ট্রিকে জানিয়েছি এবং আমাদের মিনিস্ট্রি এটার ব্যাপারে কাজ করছে। এবং সেই সেকেন্ড ফেজটি আসলে আইক্যানের সাথে থাকবে না, সেটা হচ্ছে কি IANA, যেটি একটি নতুন অর্গানাইজেশন, যেটি ইন্টারনেট অ্যাসাইন নাম্বারস অথরিটি, তাদের সাথে আমরা এই ব্যাপারে যোগাযোগ করছি। তাদের আপনারা দেখছেন যে এখানে রুট জোন ম্যানেজমেন্টের জন্য তাদের কিছু সিস্টেম তারা বলছেন, এবং সেটার ব্যাপারে কিছু পলিসি রিলেটেড ইস্যু এখানে কভার করা হয়েছে। এখন আসি ইন্টারনেটটা কিভাবে এসেছে। আসলে ইন্টারনেটটা কিন্তু যদি আমরা দেখি 1969 সালে সেপ্টেম্বরে এটি একটি ডারপা, যেটা অ্যাকচুয়ালি ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট ছিল, সেটি আন্ডারে প্রথম যে নেটওয়ার্কটা কানেক্টেড হয় সেটা হচ্ছে ইউসিএলএ, অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া একটি নেটওয়ার্ক, তার নেটওয়ার্ক জাস্ট পাশাপাশি রেখে তারা কানেক্ট করছে, যেটা আমরা প্রথমে বলি ওয়ান নোড। এবং ডিসিপিআইপি জন্ম হয়, তারপরে আমরা ডিসেম্বর 1969 সালে দেখি যে প্রায় 4টা নোডকে তারা কানেক্ট করতে পারেন একই বছরে। এইভাবে ইন্টারনেটের জন্ম শুরু হয়। এখন আমরা আসি ইন্টারনেটের সাথে আইক্যানের সম্পর্কটা কি এবং আইক্যান কি কাজ করে। আইক্যানের যে জিনিসটি এখানে সবচেয়ে বড় এসেছে যে এখানে ওনারা ডোমেইন নেম সিস্টেমটাকে চালান এবং তার সঙ্গে আইপি অ্যাড্রেসটাকে অ্যাসাইনমেন্ট দেন, এবং শুধু আইপি অ্যাড্রেস না, তার সঙ্গে অটোনমাস সিস্টেম এবং ওর ব্যাপারে প্রোটোকল এবং প্যারামিটারগুলো ওনারা কভার করেন। এর ইভলিউশনটা দেখেন এবং অন্যান্য বিভিন্ন দেশে এই ডোমেইন নেম সিস্টেম এবং ইন্টারনেটটা কিভাবে কাজ করছে সেটা ওনারা দেখেন। এবং সবচেয়ে বড় যে জিনিসটা যে এর পলিসি ম্যাটারগুলো, যেটা বিভিন্ন দেশের সাথে কিভাবে যোগাযোগ করতে হয়, সেটা আমরা দেখি। এখানে আমরা অনেক সময় বলি টেলিকমিউনিকেশনের জন্য আইক্যান যেভাবে এখানে কাজ করছে, সেখানে ইন্টারনেটের জন্য আইক্যান উই রিলেটেড একটি বডি হিসেবে আমাদের এখানে কাজ করছে। আপনারা যদি আইক্যানের মাল্টি স্টেক হোল্ডার যে মডেলটা দেখেন, এখন দেখেন যে বেশ লুজলি বাউন্ডেড, এবং এখানে কিন্তু তাদের বিভিন্ন কমিটিগুলো আছে, যে কমিটিগুলো ইন্টারনেটের ব্যাপারে সবসময় কাজ করছে। এবং তার হচ্ছে পাশে আপনারা দেখেন যে আমরা এখানে দেখাচ্ছি
গভর্নমেন্ট অ্যাডভাইজারি কমিটি, সেটার ব্যাপারে আমরা আসছি, কারণ এখানেই আমাদের আসলে মূল কাজটি। আমরা যদি গভর্নমেন্ট অ্যাডভাইজারি কমিটি দেখি, এটি অ্যাকচুয়ালি ওনাদের কাজ কি সেটার ব্যাপারে যদি আমরা যাই, তাহলে দেখা যাবে যে আমরা গভর্নমেন্ট অ্যাডভাইজারি কমিটি তারা আসলে বিভিন্ন দেশের গভর্নমেন্টের কাছ থেকে তারা ইনপুট নেয়, ইনপুট নেওয়ার পর সেটা তারা ফর্মালি আইক্যানের কাছে প্রপোজাল দেয়, এবং এই গভর্নমেন্ট এবং আইক্যান তার মাঝখানে ওনারা একটা বাফার হিসেবে কাজ করেন। এই গভর্নমেন্ট অ্যাডভাইজারি কমিটিটা খুবই শক্তিশালী একটা অর্গান অফ আইক্যান, যারা আইক্যানকে ড্রাইভ করছেন, এবং ইন্টারনেটের ব্যাপারে ইন্টারনেটের বিভিন্ন সাবজেক্টগুলো এবং বিভিন্ন দেশের বিভিন্ন ডিসপিউট থাকে, এবং বিভিন্ন দেশের বিভিন্ন নর্মস রেগুলেশন সেগুলো ওনারা মিট আপ করার চেষ্টা করেন, এবং সেখানে আপনারা পারপাস হিসেবে ওটা দেখছেন, এবং তার পাশাপাশি রোল হিসেবে তারা কিন্তু অ্যাডভাইজিং রোলে থাকেন আইক্যানের, এবং আইক্যানের পলিসি এবং তার সাথে ন্যাশনাল ল, দেশের যে লগুলো সেটার সাথে কোনো কনফ্লিক্টিং আছে কিনা সেই জিনিসগুলো ওনারা এখানে কভার করার চেষ্টা করেন। বর্তমানে যে গভর্নমেন্ট অ্যাডভাইজারি কমিটি আছে তার সেক্রেটারিটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, এবং আপনি দেখেন তাদের চেয়ার কিন্তু ক্যানাডিয়ান একজন মহিলা, এবং তাদের ভাইস চেয়ার শ্রীলঙ্কা থেকে এবং সেনেগাল থেকে আছে, এবং তাদের সেক্রেটারিয়েট অ্যাকচুয়ালি আমাদের পার্শ্ববর্তী দেশ ওনারা এই জিনিসটা নিয়ে কাজ করছেন। এখন যদি আমরা আইক্যানের অর্গানাইজেশন দেখি, তাহলে আমাদের ওয়ে ফরওয়ার্ডটা কি, আমরা আসলে কোথায় কাজ করবো, আমরা কিভাবে আগাবো, সেটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট অ্যাডভাইজারি কমিটিতে ঢুকতে হবে, এবং আমাদের গভর্নমেন্ট অ্যাডভাইজারি কমিটিতে ঢুকতে তখন আমরা আইক্যানের সাথে অ্যাক্টিভলি শুধু পার্টিসিপেশন, আমরা সরাসরি আইক্যানের পলিসি এবং আমাদের দেশের যে ব্যাপারগুলো রয়েছে, আমাদের যে দৃষ্টি রয়েছে, আমাদের সেই জিনিসগুলোকে আমরা সেখানে কভার করতে চেষ্টা করবো, এবং সেইভাবে কিন্তু আমরা কাজ করছি। ধরা যাক আমরা পার্শ্ববর্তী দেশগুলো কিভাবে তারা কানেক্টেড, এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে আফগানিস্তান বা ওনাদের কিন্তু অলরেডি ওনারা কিন্তু গভর্নমেন্ট অ্যাডভাইজারি কমিটিতে কিন্তু কানেক্টেড, এবং আমরা যদি দেখি ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা সবাই কিন্তু এই গভর্নমেন্ট অ্যাডভাইজারি কমিটিতে এসছেন, এবং সেখানে তাদের পলিসি বা তাদের ইয়েগুলো কিন্তু আমরা দেখছি যে রিফ্লেক্ট করছে, এবং সেই হিসেবে আমরা দেখছি যে আমাদের পার্শ্ববর্তী দেশে ওনারা আমাদের সেক্রেটারিটা তাদের কাছে ওনারা নিয়ে এসেছেন। এখন আমরা ডোমেইন ম্যানেজমেন্ট সিস্টেমে যদি আমরা ধরি, যদি একটা রেগুলেটরি প্র্যাকটিস যদি দেখা যায়, তাহলে কিন্তু ডোমেইন ম্যানেজমেন্ট একজন অথরিটি একটা দেশে থাকতে হবে, সেটা যে নর্মালি আমাদের টিআরএ, টেলিকম রেগুলেটরি অথরিটি, ওনারাই ডোমেইন ম্যানেজমেন্ট করেন, ওনারা আন্ডারে লাইসেন্স হতে পারে, অথবা তার আন্ডারে নন প্রফিট বেসিসে ওনারা কিছু অপারেশন চালাতে পারে, যারা ডোমেইন রেজিস্ট্রার, এবং তার আন্ডারে রিসেলার ফর্মুলা কাজ করতে পারে, অথবা রিসেলারের সঙ্গে তার আন্ডারে রেজিস্ট্রার, যারা খুব ছোট লেভেলে এই জিনিসটিকে মাঠ পর্যায়ে নিয়ে যাবে। তার মানে 4টা পর্যায়ে এই ডোমেইন ম্যানেজমেন্ট জিনিসটি কাজ করে। সেই হিসাবে আমরা আপনাদেরকে দেখালাম যে কারা কোন কোন ফ্রেমওয়ার্কে আছে, এবং সেখানে বেস্ট প্র্যাকটিস হিসাবে যদি আমরা দেখি, সেখানে টিআরএ, টেলিকম রেগুলেটরি অথরিটি, এখানে ডোমেইন ম্যানেজমেন্ট অথরিটি হিসেবে কাজ করতে হবে। তার আন্ডারে ডোমেইন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কিন্তু যারা কাজ করবে তারা হচ্ছে সেই দেশের একটা অথরিটি, যেটা স্টেক হোল্ডার সহ হতে পারে, গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর হতে পারে, সেই তার আন্ডারে অ্যাক্রেডিটেড যারা রেজিস্ট্রার তারা এখানে কাজ করতে পারে। ধরা যাক আমরা এখানে একটি দেশ নিয়ে আসি, এখানে ইউনাইটেড আরব এমিরেটসে আমরা একটা ডোমেইন অ্যাডমিনিস্ট্রেশন সাইট দেখছি, এবং সেখানে আমরা যদি দেখি, এখানে কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা আসছে, যে ওনারা বলছেন, মানে ওনাদের স্লোগান হচ্ছে if it's in the UAE it's got to be AE। তার হচ্ছে যদি কোনো কোম্পানি বা কোনো ধরনের অপারেশন যদি দেশে চলে,
তাহলে সেটাকে .ai নেওয়ার জন্য তারা ক্যাম্পেইন করছে। আমাদের দেশে যদি কোনো বিজনেস চলে, আমাদের দেশে যদি কোনো অপারেশন চলে, আমাদের দেশে যদি কোনো কোম্পানি যদি এখানে চলে, তাহলে আমাদের এখানে .bt এই নেওয়ার ব্যাপারে এরকম একটা ক্যাম্পেইন হতে পারে। যেমন হচ্ছে কি ওরা কিন্তু প্রথম একটা কথা বলছে, যদি জিওগ্রাফিক্যাল বাউন্ডারিতে থাকে তাহলে ওই দেশের .aiটা নিতে অসুবিধা হচ্ছে, সেটা ওনারা কিন্তু স্লোগানে বলছে। এবং আপনারা যদি পরবর্তীটা দেখেন যে ওখানে কিন্তু বলে দেওয়া আছে যে ইনিশিয়েটেড বাই, মানে কারা অ্যাকচুয়ালি ইনিশিয়েট করেছেন, সেখানে কিন্তু বলেছে tra.gov.ai, মানে ওদের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইউনাইটেড আরব এমিরেটস, ওনারা অ্যাকচুয়ালি এটাকে হোস্ট করছেন। আমরা যদি অস্ট্রেলিয়া দেখি, অস্ট্রেলিয়ার ডোমেইন ম্যানেজমেন্ট সিস্টেম, ওনাদের কিন্তু অস্ট্রেলিয়ান ডোমেইন অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমটা আছে, কিন্তু সেখানে কিন্তু তারা প্রাইভেট এন্টিটিকে তারা ইউজ করছেন, যেটা আমরা বলি অস রেজিস্ট্রি। এবং অস রেজিস্ট্রি কিন্তু ওনারা বছরে প্রচুর ডোমেইন সেল করেন এবং তাদের একটা টার্গেট দেওয়া থাকে যে এই ডোমেইনগুলো কীভাবে সেল করতে হবে। আমরা অনেকদিন ধরে দেখছিলাম যে নাইজেরিয়াতে ওনাদের .ng ডোমেইন সেটা কিন্তু ফ্রি ছিল, অনেকদিন ধরে ফ্রি ছিল, বিকজ তারা চাচ্ছিলেন যে তাদের .ng ডোমেইনটা পপুলার হোক। তারা ইনিশিয়ালি এটাকে ফ্রি দিয়েছিল, ফ্রি দেওয়ার ফলে যেটা হচ্ছে যে ওনাদের ওখানে ডোমেইনটা আপটেকটা খুব ভালো হয়েছে। এবং আমরা যদি দেখি ইন্টারনেট প্রেজেন্সে নাইজেরিয়ার অনেক দূর ওনারা এগিয়ে এসেছে। এবং সেখানে কিন্তু আমরা রিসেন্টলি আমি যখন ওই সাইটের স্ন্যাপশটকে দেখলাম, ওনারা কিন্তু বলছেন যে নাইজেরিয়ার ডোমেইনস নেমস আর নো লঙ্গার ফ্রি, মানে এখন আর ওনারা ফ্রি দিচ্ছেন না, বাট এটা কিন্তু অনেকদিন ফ্রি ছিল। সেই হিসাবে আমরা আসি ডোমেইন ম্যানেজমেন্টের আসলে ডিএনএস সার্ভারগুলো কিভাবে কাজ করছে। সেখানে কিন্তু আমরা আফগানিস্তানটি দেখি, আফগানিস্তানে কিন্তু আপনারা দেখেন যে টেকনিক্যাল কন্ট্যাক্ট বা ওনারা যেখানে আছে সেখানে কিন্তু ইমেল অ্যাড্রেস যদি আপনারা দেখেন যে @nic.af, মানে নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার কিন্তু ওনাদের একটা অলরেডি তৈরি হয়ে গেছে আফগানিস্তানে। এবং তাদের দেখেন যে কোনো দেশে ডোমেইন নেম সিস্টেম যদি দেশের ভিতরে থাকে, তাহলে একটা ডাউন সাইড হয় এরকম যে সেই দেশের ডোমেইনটা তাদের দেশের বাইরে যদি তাদের ফাইবারটা কেটে যায় বা তাদের যদি কোনোভাবে কানেকশন কেটে যায়, তাহলে যদি .bt ডোমেইন যদি আমাদের দেশে থাকে এবং সেটা যদি বাইরেও হোস্ট হয়, সেটা যদি যেহেতু ডোমেইনের ডিএনএস সার্ভার যেহেতু বাংলাদেশে, তার মানে যদি কেউ কেনার পরে কিন্তু .bt ডোমেইন বাইরে থেকে উনি চালাতে পারবেন না, যেহেতু যদি কোনো সময় ফাইবার কেটে যায়। তার মানে এটার একটা বড় পূর্ব শর্ত হচ্ছে ডিএনএস সার্ভারের কিছু রিডান্ডেন্ট সার্ভার বাইরে থাকে। সেখানে আফগানিস্তানে আমরা দেখছি যে ইট ইজ লোকেটেড আউটসাইড, আমরা বলছি যে right.net, যেটা কি বাইরে পোস্ট করা আছে, সেটা কিন্তু আপনারা এখানে বলছেন যে এই জায়গাটা এটা কিন্তু বাইরে পোস্ট করা। এবং ওনারা কিন্তু IPv6 ডিএনএস সার্ভার কিন্তু অলরেডি ওনারা বসিয়ে ফেলেছেন, ওনারা IPv6 রেডি আফগানিস্তান। তো সেই হিসাবে ওনাদের ডিএনএস সার্ভারগুলো কিন্তু ওনারা তৈরি করে ফেলেছেন। এই নর্মাল যে নর্মাল 4 অপটেক যেগুলো আছে সেগুলো ডিএনএস নর্মাল IPv4, আর যেগুলো আপনি দেখছেন যে 2001 শুরু করা হচ্ছে সেগুলো হচ্ছে সব IPv6। তার হচ্ছে ওনারা কিন্তু IPv6 দিয়ে কিন্তু ওনারা শুরু করেছেন। আমরা আমাদের দেশেরটা আসি, আমাদের দেশে আমাদের ডিএনএস সার্ভারগুলো এখনো দেশের ভিতরে এবং আমাদের এখনো IPv6 আমরা করিনি এবং আমাদের মাত্র 3টা ডিএনএস সার্ভার আছে। আমরা যদি পার্শ্ববর্তী দেশগুলোতে যেটা আমরা এর আগেরটা দেখলাম, সেখানে কিন্তু আফগানিস্তানে অনেকগুলো ডিএনএস সার্ভার এবং IPv6 সহ, সেখানে আমাদের 3টা ডিএনএস এবং IPv6 নেই। আমরা যদি পার্শ্ববর্তী দেশে দেখি, সেখানে কিন্তু ডোমেইন ম্যানেজমেন্ট সিস্টেম আসলে কারা ম্যানেজমেন্টটা করছেন, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এটা একটি গভর্নমেন্ট অর্গানাইজেশন নয়, যে নিক্সি, ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া, যারা আসলে এই ডোমেইন ম্যানেজমেন্টটি চালাচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশে। এবং সেটা যদি আমরা দেখি, এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমরা খোঁজ দিয়ে জেনেছি যে এই ডোমেইন ম্যানেজমেন্ট সিস্টেমটা অ্যাফিলিয়েট করে একটা কোম্পানি, যেটি প্রাইভেট অর্গানাইজেশন, যারা এই ডোমেইন ম্যানেজমেন্ট সিস্টেমটা চালাচ্ছেন, ওইটা তারা বেশ এফিসিয়েন্ট এবং তাদের ডিএনএস সার্ভার যদি দেখা যায়, তার ডিএনএস সার্ভার কিন্তু দেশের বাইরে আছে। এটার ব্যাপারে লুক আপ করে দেখেছি, ইট
ইজ বেসড ইন ইউকে। তো তার মানে তারা কিন্তু দেশের বাইরেও তাদের ডিএনএস সার্ভার রাখছে যাতে রিডান্ডেন্ট থাকে এবং দেশের বাইরে থেকে যাতে .in যে সার্ভারটা সেখানেও অ্যাক্সেস করতে পারে। পাশাপাশি তাদের প্রতিটা ডিএনএস সার্ভার IPv6 ক্যাবল, IPv4 আছে, সঙ্গে IPv6 ক্যাবল তারা হয়ে গেছে। আমরা যদি নেপালে দেখি, নেপালেও কিন্তু তাদের যে স্পন্সর্ড অর্গানাইজেশন দেখেন মার্কেন্টাইল কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড, এটি হচ্ছে গিয়ে নেপালের ডোমেইন ম্যানেজমেন্ট যারা করছেন, এটি একটি প্রাইভেট কোম্পানি নেপালের। সেখানে তাদেরও কিন্তু দেশের বাইরে সার্ভার আছে, PCH যারা প্যাকেট ট্রেনিং ভালো একটি কোম্পানি, যারা অনেক সময় ফ্রি ডিএনএস হোস্টিং করে দেয়। এটা খুব কস্ট নেই, খুব কম খরচে করে দেয়, অনেকে এটা ফ্রি করে দেয়। এবং সেখানে ইন্টারনেট সোসাইটিও তারা হোস্ট করছে এবং নেপালেও IPv6 সার্ভার আছে 3টি, এবং তাদেরও কিন্তু ডিএনএস সার্ভার অনেকগুলো সেখানেও আছে। আমরা যদি শ্রীলঙ্কায় দেখি, শ্রীলঙ্কার একই অবস্থা। তাদের শ্রীলঙ্কাতে ডিএনএস সার্ভার ম্যানেজমেন্টটি অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে ম্যানেজমেন্টটি কিন্তু করছে একটি ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স, তারা অ্যাকচুয়ালি এই ডিএনএস সার্ভারটি ম্যানেজ করছে এবং সেই ইউনিভার্সিটি কিন্তু তারা এই ইয়েটা ম্যানেজ করছে। তাদেরটাও কিন্তু তাদের ডিএনএস সার্ভার, শ্রীলঙ্কার ডিএনএস সার্ভারটা কিন্তু একটি বাইরে পার্ডিউ ইউনিভার্সিটিতেও হোস্ট করা আছে, PCH এ হোস্ট করা আছে দেশের বাইরে। তাদেরও IPv6 ডিএনএস সার্ভার আছে, তার মানে তারা তাদের দেশ IPv6 এমব্রেস করেছে। এখন ডিএনএস সার্ভার ব্যাপারে ডোমেইন ম্যানেজমেন্ট সিস্টেমে আমাদের কিছু রিকমেন্ডেশন বা প্রবলেম আছে। সেটা হচ্ছে যে যদি আমাদের ডোমেইন সিস্টেমটা যদি অটোমেটেড করা হয় তাহলে কিন্তু কেনা বেচা খুব সহজ হবে, কারণ ইন্টারনেটের অন্যান্য যে দেশের ডোমেইন প্লাস .net, .com, অন্যান্য দেশের বা ডোমেইন প্লাস .eu বা এরকম সব ইন্টারনেটের মাধ্যমে কিনতে পাওয়া যায় এবং ইট টেকস সেকেন্ডস টু বাই অ্যান্ড সেল ডোমেইনস। তো এটা কিন্তু একটা কমফোর্ট জোন তৈরি করে ইউজারদেরকে, যারা এই ডোমেইন নেমটাকে যারা অ্যাডপ্ট করে। এবং তার পাশাপাশি আমরাও এটাকে কিছুদিনের জন্য ফ্রি রাখতে হবে যাতে এটা অ্যাডপশনটা ভালো হয়। এবং এটা আমরা ক্যাম্পেইন করতে পারি যাতে .bd ডোমেইনটা আমাদের এখানে লোকজন নেয়, কারণ আমরা .bd ডোমেইন যদি লোকজন কেনে তাহলে টাকাটা দেশের ভিতরে থাকছে এবং টাকাটা .bd কিনলে টাকাটা দেশে থাকছে এবং .bd যেহেতু না কিনছে লোকজন, তখন দেখা যাচ্ছে যে সবাই .net, .com বা অন্যান্য কিনছে, তারপরে পুরো টাকাটা বাইরে চলে যাচ্ছে। আমরা দেখেছি অনেক কোম্পানি যারা প্রথমে .বাংলা ডোমেইন নিয়েছিল বা পরবর্তী সময় তারা ডোমেইন নেমটা আর রাখছে না। আমি উদাহরণস্বরূপ দেখতে পারি যে KFC যেটা আছে সেটা KFC.com.bd এরকম কিছু বা এরকম থাকবে, কিন্তু এখন আমরা দেখছি যে KFCBD.com হয়ে গেছে। তার হচ্ছে কি তারা ডোমেইন থেকে তারা সরে গিয়ে তারা .com এ চলে গেছে, .bd টা নাই। এরকম অনেকগুলো ইউনিভার্সিটি আমরা দেখছি যারা .bd ছিল, পরবর্তী সময় .com বা .edu তে চলে গেছে। তার মানে তারা সরাসরি বাইরে ডোমেইন কিনছে এবং আমাদের দেশের টাকা বাইরে চলে যাচ্ছে। এবং এখানে জিনিসটা আমাদের বড় ইস্যু যে যদি কোনো অর্গানাইজেশন যদি কোনো ডোমেইন কিনে বিদেশ থেকে, সেই অর্গানাইজেশন যদি দেশে হয়, সেই অর্গানাইজেশন সেই বিদেশি ডোমেইন কেনার ফলে যদি সেই ডোমেইন নিয়ে বা সেই অর্গানাইজেশনের জন্য যদি কোনো ধরনের সমস্যা হয়, কোনো লিগাল ইস্যু হয়, যেহেতু ডোমেইনটি দেশের না, যেহেতু ডোমেইনটি দেশের বাইরে অবস্থিত, এই জন্য তাকে কোনোভাবে কোর্টে ট্রাই করা যায় না এবং কোর্টে তাকে নেওয়া যায় না, যেহেতু ডোমেইনটি বাইরে থেকে কেনা হয়েছে। যদি ডোমেইনটি দেশ থেকে কেনা হতো তাহলে আমাদের জুরিসডিকশনের মধ্যে সেই কোম্পানিটি থাকতো এবং সেই কোম্পানিটিকে এখানে কাজ করা যেত। এবং তার পাশাপাশি যদি আমরা ডোমেইন যদি লোকালি আমরা এম্পাওয়ার করতে চাই তাহলে দেখা যাবে যে ডোমেইন নেম কেনার ফলে বাংলাদেশের লোকাল হোস্টিং এবং লোকাল কন্টেন্ট জেনারেশন শুরু হবে। কারণ .bd মানে হচ্ছে কি আমরা বুঝতে পারছি যে বাংলাদেশের হোস্টে এবং বাংলাদেশে থাকছে এবং বাংলাদেশে কন্টেন্ট থাকার ফলে এই .bdটা আসছে। এবং তার পাশাপাশি এই ডোমেইন ম্যানেজমেন্ট সিস্টেমটিকে পুরো সিস্টেমটিকে একটা এফিশিয়েন্ট ডোমেইন অ্যাডমিনিস্ট্রেটর বা ডোমেইন অপারেটর যদি ছেড়ে দেওয়া হয় তাহলে এটি আরো অনেক প্রাইস করবে। দেখা যাবে যে দিনে 1000
একটি করে ডোমেন সেল হচ্ছে, যেখানে আমরা একটি ডোমেন কিনতে গেলে যদি একটা ডিমান্ড নোট ইস্যু করতে হয় তাহলে ওভাবে অ্যাডাপশনটা হয়তো